বাংলাদেশের রাজনীতির সবচেয়ে অন্ধকার সময়ে যখন জামায়াত শব্দটি উচ্চারণ করাও ছিল এক অঘোষিত অপরাধ, যখন ভয়ে বাঘা বাঘা নেতারাও নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, ঠিক তখন আদালতের বারান্দায় আর টিভির পর্দায় পাহাড়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এক ভয়ঙ্কর রাজনৈতিক হিসাব নিকাশের বলি হতে হলো তাকে। কে এই ব্যক্তি আর কেনই বা তাকে নিয়ে এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান সাজাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী? শুধু তাই নয়, আগামী দিনে রাজনীতিতে টিকে থাকতে দেশের সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের কিভাবে নিজেদের পক্ষে কাজে লাগানোর এক দুর্ধর্ষ কৌশল হাতে নিয়েছে দলটি, আজ আমরা জানব সেই নৈপথ্যের চাঞ্চল্যকর সব তথ্য। একটু পেছনের দিকে ফিরে তাকান। মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে যখন জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন দলটির পক্ষে আইনি লড়াইয়ে যে মানুষটি সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তার এই সাহসিকতা শুধু আইনি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হলো, তখন তিনি স্থাপন করলেন আরও এক অভূতপূর্ব দৃষ্টান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য যখন কোনো প্রসিকিউটর ভয়ে বা ভবিষ্যতের আশঙ্কায় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না, ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট তাজুল ইসলাম তৎকালীন আইন উপদেষ্টার কাছে গিয়ে নিজে থেকেই এই ঐতিহাসিক বিচারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি শেখ হাসিনা সহ তার প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনীর শীর্ষ ও ক্ষমতাধর অফিসারদের আদালতের বারান্দায় টেনে আনেন। শত শত প্রাণনাশের হুমকি আর রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি আয়নাঘরের মতো বিভীষিকার নৈপথ্যের কারিগরদের সরাসরি বিচারের মুখোমুখি দাঁড় করান। এক চুলো দমে যাননি এই সাহসী মানুষটি, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বড়ই নিষ্ঠুর। 5 আগস্টের বিপ্লবের পর যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি পৌঁছালো, তখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। অত্যন্ত সুকৌশলে অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনের মূল কারণ হলো আওয়ামী লীগের সাথে বিএনপির তলে তলে হওয়া এক অঘোষিত আঁতাত। শর্ত ছিল পতিত সরকারের নেতাদের বিচার থেকে মুক্তি দেওয়ার এক গোপন নীল নকশা বাস্তবায়ন করা হবে, আর অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বপদে বহাল থাকলে এই নীল নকশা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হতো না। তাকে সরিয়ে দেওয়ার পরপরই সেই আঁতাতের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা একে একে জেল থেকে বেরিয়ে আসছেন। আইন, আদালত এবং সংবিধান নিয়ে যার এত গভীর জানাশোনা, সেই সাহসী এবং পরীক্ষিত মানুষটিকে এবার আর বসে থাকতে দিতে চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় সূত্র থেকে অত্যন্ত জোরালো খবর আসছে যে জামায়াত তাদের দুঃসময়ের এই কাণ্ডারিকে এবার সরাসরি রাজনীতির মাঠে এবং সংসদীয় কার্যক্রমে কাজে লাগাতে চাইছে। জামায়াতের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের নবীন সংসদ সদস্যদের সংসদীয় আইনি জটিল ইস্যুগুলো নিয়ে ট্রেনিং নেয়া, সংসদের ভেতরে অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতি গ্রহণ এবং সরকারি দলের যে কোনো অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ভাষায় করা জবাব দেওয়ার জন্য তাজুল ইসলামকে প্রস্তুত করা হচ্ছে। ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। শুধু তাই নয়, চমক এখানেই শেষ নয়। জানা গেছে পরবর্তীতে জামায়াতের টিকিটে ঢাকা অথবা তার নিজ জেলা জামালপুর থেকে তাজুল ইসলামকে সরাসরি এমপি বানানোর একটি সুদূর প্রসারী চিন্তা ভাবনাও দলের হাইকমান্ডে রয়েছে। কারণ সংসদে শুধু আবেগ দিয়ে নয়, বরং আইন এবং যুক্তির ধারালো অস্ত্র দিয়ে সরকারি দলকে মোকাবিলা করতে তাজুল ইসলামের মতো প্রজ্ঞাবান মানুষের কোনো বিকল্প নেই। তবে আগামী দিনে রাজনীতির এই কঠিন ময়দানে টিকে থাকতে হলে জামায়াত ইসলামীকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে সবচেয়ে বেশি জোর দিতে হবে, আর সেটি হলো মিডিয়া। আজকের এই ডিজিটাল যুগে মিডিয়ার চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো অস্ত্র নেই। বর্তমানে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা জামায়াত ইসলামী কিভাবে এই মিডিয়া নিয়ন্ত্রণ নেবে এবং তাদের কৌশল কি হওয়া উচিত, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমত, একটি চরম রাজনৈতিক সত্য আমাদের মানতে হবে যে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো দলই মূলধারার টিভি বা অনলাইন নিউজ পোর্টালগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে না। কারণ এসবের মালিক মূলত ব্যবসায়ীরা, আর ব্যবসায়ীরা সব সময় সরকারকেই খুশি রাখতে চায়। যখন যে দল ক্ষমতায় আসে তারা কেবল তাদেরই বন্দনা করে। অর্থাৎ কাল যদি জামায়াত ক্ষমতায় আসে তবে এই মিডিয়াগুলোই তাদের গুণগান গাইবে, কিন্তু তার আগ পর্যন্ত এরা নিরঙ্কুশ বিরোধিতাই করে যাবে। দ্বিতীয়ত, দলীয় মিডিয়া বা পত্রিকা বানিয়ে আসলে নিজেদের বা দলের কোনো ফায়দা নেই।
দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত বা সাপ্তাহিক সোনার বাংলার মতো পত্রিকা চালিয়ে দলটির কিছু লোকের হয়তো রুটি রুজির ব্যবস্থা হয়েছে, কিন্তু বৃহত্তর রাজনীতির এই প্রভাব প্রায় শূন্য। কারণটা খুব সহজ। জামায়াত নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়া অনেকটা সরকারি চাকরি পাওয়ার মতো। আপনি যদি অন্য কোনো শীর্ষ দৈনিকে কাজ করেন এবং পারফরমেন্স খারাপ হয়, পরের দিনই আপনার চাকরি চলে যাবে। কিন্তু সংগ্রাম অফিসে একবার ঢুকতে পারলে আপনি যেমন পারফরমেন্সই করুন না কেন, আপনার চাকরি এক প্রকার নিশ্চিত। এই জবাবদিহিহীনতার কারণেই তাদের দলীয় মুখপত্রগুলোর মান আজ বিটিভির পর্যায়ে, কিছু ক্ষেত্রে তার চেয়েও খারাপ হয়ে গেছে। তাই জামায়াতের উচিত এখন প্রথাগত মিডিয়া থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ফোকাস করা। শুধু দলের পেজে গদবাধা পোস্ট দিলেই কোনো কাজ হবে না। বুদ্ধিমানের কাজ হবে ইউটিউব, টিকটক বা ফেসবুকে যাদের ন্যূনতম 50,000 ফলোয়ার আছে এমন ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ তৈরি করা, তাদের বয়কট না করে বরং তাদের সাথে একটি সামাজিক যোগাযোগ রক্ষা করা। যেমন ধরুন, ঈদে তাদের সুন্দর একটি জায়নামাজ, খেজুর বা আতর উপহার দেয়া। সেই ইনফ্লুয়েন্সার হয়তো আবেগে আপ্লুত হয়ে এই উপহারগুলো নিয়েই টিকটকে একটি পজিটিভ ভিডিও বানাবে। এভাবেই সম্পূর্ণ ভিন্ন একটি দর্শক শ্রেণীর কাছে দলের ইতিবাচক ইমেজ বহুগুণে বেড়ে যাবে। এটাই হলো জেনজি পলিটিক্স। এর পাশাপাশি সংসদে জামায়াতের যে 68 জন এমপি রয়েছেন তাদের প্রত্যেকের ফেসবুক পেজ অবিলম্বে ভেরিফাই করা দরকার এবং তাদের প্রতিদিনের তৃণমূলের কাজগুলো অত্যন্ত প্রফেশনালভাবে আপডেট দেওয়া উচিত। বিএনপির যেমন একটি অত্যন্ত গোছালো মিডিয়া উইং রয়েছে, ঠিক তেমনই জামায়াতেরও একটি আধুনিক মিডিয়া সেল খোলার সময়ের দাবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাহসী যে পদক্ষেপটি দলটির হাইকমান্ডের নেওয়া উচিত তা হলো বর্তমান মিডিয়া উইং থেকে পুরনো চিন্তাধারার দায়িত্বশীলদের সরিয়ে শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তরুণ, নতুন এবং ডাইনামিক কাউকে এই বিশাল দায়িত্ব দেয়া। দেশের শীর্ষস্থানীয় কোনো অনলাইন নিউজ পোর্টালে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে এমন কোনো তুখোর প্রফেশনালকে অন্তত 2 লাখ টাকা বেতন দিয়ে হলেও নিয়োগ দেওয়া উচিত। তার অধীনে 20 জন তরুণের একটি চৌকস টিম থাকবে যারা অসাধারণ গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং জানে। সোজা কথায় বলতে গেলে 1000 কোটি টাকা চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ করেও রাজনীতিতে কোনো লাভ হবে না যদি আপনার সেই কাজগুলো মানুষের কাছে তুলে ধরার মতো একটি শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক না থাকে। আর আপনার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো হয় সেগুলো দ্রুত খণ্ডন করার মতো কোনো মিডিয়া না থাকলে রাজনীতির মাঠে টিকে থাকা অসম্ভব। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও বিশ্লেষণধর্মী ও সত্য কন্টেন্ট পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।